কোট পরা সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল লিসার। মুগ্ধতায় তার গালগুলো লাল হয়ে গেল। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর নাকি তাকে কানাডায় নিয়ে যাবে। কানাডায় দুজন শিফট হবে। একবার ওখানে যেতে পারলেই লিসার এই পানসে জীবন সুন্দর হয়ে উঠবে। লিসা মনে মনে প্রার্থনা শুরু করলো, হে আল্লাহ, আমাকে যেন এই ছেলেটা পছন্দ করে। বসার ঘরে উকি মেরে সে আবারও রুমে ঢুকে পড়ল। গালে ব্লাশন ছড়ালো, আরেকটু লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো নিজেকে, আর মনে মনে ভাবলো, না, বেশ সুন্দরই তো লাগছে আমাকে। মেকআপ করার ফলে চেহারাটা আরও বেশি সুন্দর লাগছে লিসার। মনে মনে ভাবলো, এত সুন্দর করে সেজেছি, ছেলের তো নিশ্চয়ই আমাকে ভালো লাগবেই। আমি তো আর কোনো সাধারণ মেয়ে না। অসাধারণ বলেই তো সুগা আমার পেছনে ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে আমাকে দেখে। ঠিক সেই সময় তে এসে বসলো লিসার পাশে। আয়নার ভেতর থেকেই লিসার চোখ পড়ল তের উপর। লিসার মুখের হাসিটা যেন উড়ে গেল। একবার নিজেকে দেখলো, তারপর একবার তের দিকে তাকালো। তের সৌন্দর্যের কাছে লিসার মেকআপ মাখা মুখটা যেন বেশ নগণ্য মনে হচ্ছে। তের মেকআপবিহীন মলিন মুখখানা দেখতে বেশ সুন্দর, পবিত্র মনে হচ্ছে। বেশ রাগ হলো লিসার। দাউ দাউ করে হিংসায় জ্বলে উঠল সে। মনে মনে ভাবল, হিসাব মতে এই মেয়ে আমাদের ঘরের আশ্রিতা, আমাদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? লিসা খিটখিটে মেজাজে তাকিয়ে থাকলো তের দিকে। কণ্ঠে তেজি ভাব রেখে বলল, কি চাই এখানে তোর? তে লিসার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মামনি বলল তোমার কিছু লাগবে কিনা তা দেখতে। লিসা তখন রেগে বলল, মামনি মাই ফুট, আমি ডেকেছি তোকে? বল, ডেকেছি? তে মাথা নাড়িয়ে না বলল। তখনই লিসা তের উপর আরও রেগে গেল আর বলল, তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। তে নিশ্চুপভাবে সরে গেল। প্রিয়ঞ্জন বিছানায় শুয়েছিল, ফোনে গেমস খেলছিল। তার বড় বোন লিসার এমন ব্যবহারে বেশ বিরক্ত হয়ে গেল সে। ইয়ঞ্জন তখন রেগে লিসাকে বলল, তুমি ছোট আপুর সাথে এমন কেন করছো লিসা আপু? ছোট আপু তো তোমাকে সাহায্য করতে এসেছিল। লিসা চোখ গরম করে তাকালো ইয়ঞ্জনের দিকে, ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। ইয়ঞ্জন লিসাকে ভেঙচি কাটলো। আপন বোন হওয়া সত্ত্বেও ইয়ঞ্জন লিসাকে মোটেও পছন্দ করে না। তার পছন্দের মানুষ হচ্ছে তার ছোট আপু, তার তে। মাঝে মাঝে ইয়ঞ্জন ভেবেই পায় না, এই দুইজনের মধ্যে এত অমিল কেন? ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমায়, তাহলে দুইজন দুই মেরুর কি করে? তে আপু কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলে ইয়ঞ্জনের বুক ঠান্ডা হয়ে যায়। আর লিসা সব সময় তাকে ধমক দেয়। ধমক ছাড়া কিচ্ছু জানে না মনে হয়, শুধু সাজে, ঘুরে বেড়ায় আর ফোন টেপে। আর ইয়ঞ্জনকে মোটেও আদর করে না। ইয়ঞ্জন তের শুকনা মুখের দিকে তাকালো, কণ্ঠে মায়া মায়া ভাব নিয়ে বলল, ছোট আপু তুমি আমার কাছে এসো, আমি কতগুলো মোবাইলের গেমস দেখাবো তোমাকে। ইয়ঞ্জনের কথায় তের মুখে হাসি ফুটে উঠল। সে ইয়ঞ্জনের কাছে এগোলো, বিছানায় বসতে যাবে। লিসা তখন রেগে বলল, এই, একদমই বিছানায় বসবি না, মেঝেতে বস বলছি। তে থেমে যায়, চুপচাপ মেঝেতে বসে পড়ে। তা দেখে ইয়ঞ্জনের মেজাজটা গরম হয়ে যায়। ইয়ঞ্জনের তেরকে দেখে বেশ মায়া হলো। ইয়ঞ্জন মনে মনে ভাবলো, ইস, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে একটা বিরাট খাট বানিয়ে দিতাম আমার তে আপুকে। তে আপু রূপকথার রাজকন্যার মতো পালঙ্কে ঘুমিয়ে থাকতো। আমার তে আপু একটা রাজকন্যা, রাজকন্যার মতোই সুন্দর দেখতে। জেনি ব্যস্ত পায়ে ঘরে ঢুকলো, মেয়েকে বলল, হলো তোর, চল এবার। লিসা একবার আয়নার দিকে তাকালো, শাড়ি ঠিকঠাক করে বলল, হ্যাঁ মা, এর তো, চলো। তে এরপর ইয়ঞ্জনের দিকে তাকালো আর মনে মনে ভাবলো, বাড়িতে ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে এই বাচ্চা ছেলেটা। তে অনেকক্ষণ ধরে রুমেই বসে আছে, তাকে মেহমানদের সামনে যেতে দেওয়া হয়নি। তে তখন উকি ঝুঁকি দিচ্ছে আর মনে মনে ভাবছে, লিসা আপুকে কি ওদের পছন্দ হয়েছে?
তের খুব জানতে ইচ্ছে করছে, ইচ্ছে হচ্ছে একটুখানি দেখতে তার লিসা বুবুর হবু বরকে। অথচ তে চুপ করে বসে রইল। মেহমানদের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলার অধিকারটুকু যে তার নেই। সকালে বলা মিনহুর প্রতিটি কথা লুকিয়ে শুনেছে তে। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে তার গায়ে। মনে মনে ভাবলো, সে অনাথ, তার বাবা নেই, তার বাবা তো খোঁজ নেয় না, কোথায় আছে তে তাও জানে না। তাহলে এটা কি তার দোষ? তে তো শুনেছিল তার মা মারা যাওয়ার পর তার বাবা নাকি তাকে এতিমখানায় রেখে আসে। তার জেনি মামনি তাকে খুঁজে খুঁজে সেখানে গিয়ে তাকে আবারও দত্তক নিয়ে আসে। মায়ের মতো সবটুকু আদর দিয়েছে জেনি তাকে, এখনও দিচ্ছে। কিন্তু মিনহু কেন যেন ওকে সহ্যই করতে পারে না। সেই ছোট থেকেই লোকটার বিষ বাক্যের শিকার হচ্ছে তে। প্রতিটা মুহূর্ত কাটে মিনহুর আর লিসার খারাপ ব্যবহারে। তে এসব চায় না। তের ইচ্ছে হয় একটু ভালো থাকতে। তে চায় না তার জন্য তার জেনি মামুনির সংসারে কোনো অশান্তি হোক। তের অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে তে? যাওয়ার তো তার কোনো জায়গায় নেই। কথাটা ভাবতে ভাবতে তের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আচমকা একটা কোমল হাত ছুঁয়ে গেল তের গাল। তাকালো তে। ইয়ঞ্জন তার চোখের পানি মুছে দিচ্ছে। চোখের পানি মুছে ইয়ঞ্জন তখন তেকে বলল, কেঁদো না তে আপু। লিসা আপুর কথায় কষ্ট পেয়েছো? লিসা আপু তো ওরকমই, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় আপু। তে আদুরে মাখা হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসলো। ইয়ঞ্জনের ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না রে ভাই, এবার তো খুশি? ইয়ঞ্জন সানন্দে মাথা ঝাঁকালো। সিল্কি চুলগুলো নড়ে চড়ে উঠলো সজোরে। আবারও বলল, একটু আমি ওদিকে যাই, দেখে আসি মেহমানরা কি কি করছে। ফোন রেখে বিছানা ছাড়লো ইয়ঞ্জন। দৌড় দিয়ে গেল বসার ঘরে। তে বসে রইল চুপচাপ, হাঁটুতে মাথা গুজে কান্না করছে সে। 18 বছরের জীবনের হিসাব নিকাশে ব্যস্ত সে। তার মৃত মায়ের জন্য তার ভেতরটা হু হু করে কাঁদে। ক্ষোভ জন্মে তার নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল তে। লিসা রুমে ঢুকেছে, সঙ্গে তার হবু বর ইয়োনো। দুজনকে আলাদা করে কথা বলতে পাঠানো হয়েছে এই রুমে। তে এক পলক ইয়োনোকে দেখে চোখটা নামিয়ে নিল। লিসা তখন তের দিকে রাগী কণ্ঠে বলল, যা এখান থেকে, দাঁড়িয়ে আছিস কেন? তে আর দেরি না করে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। ভুল করেও তাকালো না আর ইয়োনোর দিকে। কিন্তু ইয়োনো তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, আর মনে মনে বলছে, হোয়াট আ বিউটি, এত সুন্দর মানুষ হয় কি করে? ইয়োনোর ধ্যান ভাঙলো লিসার গদগদ কণ্ঠে। লিসা তখন আহ্লাদি করে বলল, দাঁড়িয়ে আছেন কেন আপনি, বসুন না। ইয়োনো তখন জিভ দিয়ে তার ঠোঁট ভিজিয়ে আবারও তের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। বারবার তেকে দেখতে ইচ্ছে করছে তার। তের সৌন্দর্য যেন ইয়োনোর মনে লেগেছে। তের দিকে অমন করে তাকিয়ে ইয়োনো তখন লিসাকে প্রশ্ন করলো, মেয়েটিকে? ইয়োনোর চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল লিসা। রাগে চোখটা বন্ধ করে নিল লিসা। এরপরও নিজেকে কোনো রকম শান্ত করে মনে মনে ভাবলো, না লিসা না, মাথা গরম করলে চলবে না, বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। লিসা তখন নিজেকে শান্ত করে ইয়োনোকে বলল, ও হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে, এতিম তো, যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমাদের বাসায় থাকে আর সব কাজ করে দেয়। স্যার এমন কথা কানে আসতেই তের পা থেমে গেল। চোখ বন্ধ করে মনের কষ্টে লিসার সমস্ত অপমান সহ্য করলো সে। কাজের মেয়ে শুনে ইয়োনোর মুখটা কেমন ছোট হয়ে গেল। মনে মনে ভাবলো, আমার মতো এমন হাইলি এডুকেটেড একটা ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই এই কাজের মেয়েকে মানাবে না। তা সে যতই সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। ইয়োনো আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া, বসলো বিছানায়। লিসা মুখ চেপে হাসলো, পাশে বসলো ইয়োনোর, আর তার সাথে কথাবার্তা শুরু করলো। ইয়োনো হু হা করে উত্তর দিল শুধু।